বন্ধু হাইটটা যখন যায় পেছন ফিরা ফিরা যায়, দেখলে তারে মনের ভেতর দোতারা বাজায়। বন্ধুর মাথায় বাবরি চুল দেখতে লাগে বিউটিফুল, রঙে ঢঙে রহিম সাজ্জা আমারে নাচায়। উপর থেকে চেঁচিয়ে গান গাইছে শীতল, আর নিচে দাঁড়িয়ে গান শুনে হতবাক শুদ্ধ। তার বোধগম্য হলো না আসলেই গান নাকি আস্ত খোঁচা। গানই যদি হয় খাপে খাপ মিলল কিভাবে? দেখলে তারে মনের ভেতর দোতারা বাজায়, এই লাইনের মানে কি? তাকে দেখে ওর মন দোতারা বাজায়? তার ধীর গতিতে বাজে নাকি বুলেটের গতিতে? ভয়ঙ্কর ব্যাপার তো। পরক করা দরকার। পরকের আগে অবশ্য চেলাকাট দরকার, বেশি শক্তপোক্ত না হলেও চলবে। ওই একবারই দিলে ভূত পালিয়ে যায় এমন হলেই হয়। তাছাড়া এবার বাড়ি এসে বুঝলো আশেপাশে চেলাকাট নেই। আগে ছাদে বাগানে চেলাকাঠ পড়ে থাকত। চেলাকাঠগুলোর হাত পা গজিয়েছে বোধহয়, হঠাৎ উড়ে উড়ে কোন গর্তে লুকিয়েছে তাও জানা দরকার। এত দরকারে দরকারি কাজগুলো সেরে ফেলবে যদিও। ততক্ষণে শীতলের গান থেমে গেছে। থামার কারণ পরের লিরিক্স ভুলে গেছে সম্ভবত। শুদ্ধ নিশ্চিত তাকে বের হতে দেখেই শীতল গান গেয়েছে। আর গান থেমেছে মানে সে উকি মেরে হলেও দেখবে দাঁড়িয়ে আছে কিনা। একথা ভাবা মাত্রই জানালার পর্দার আড়াল থেকে ইঁদুরের মতো মুখ বের করে উকি মারল শীতল। তাকে জানালা বরাবর তাকিয়ে থাকতে দেখে চট করে মাথা সরিয়ে নিল। সেকেন্ডের ব্যবধানে আবারও উকি মারল। তখন শুদ্ধ চেঁচিয়ে বলল, নেমে আয়, মারব না। কথা কি কানে ঢুকল না? আয় বলছি, ভাজা বাদাম কিনে দেব। আমাকে যেতে হলে খবর আছে তোর। 1 থেকে 10 গুনব। এর মধ্যে না এলে আজ সারা রাত কান ধরে দাঁড় করিয়ে রাখব। কথা শুনে শীতল পর্দার আড়াল থেকে জবাব দিল, আমি কিছু করিনি শুদ্ধ ভাই। আমি কখন বললাম তুই কিছু করেছিস? আয়, দ্রুত আয়, বের হতে হবে আমাকে। আমি এত বোকা না। বাদামের লোভ দেখিয়ে চেলাকাঠ দিয়ে মারার ধান্দা। কি ভেবেছেন বুঝি না কিছু? ভালোই তো চালাক হয়েছিস। চালাক হওয়া খুবই ভালো, তবে কতটা চালাক হয়েছিস পরীক্ষা নেব সময় করে। এখন আয়, নয়তো চলে যাব কিন্তু। কোথায় যাবেন? পাত্রী দেখতে। আমি যাব না। না, আগে আমি দেখে আসি, পছন্দ হলে সবাই গিয়ে দেখে আসিস। মেয়ে কি করে? দেখতে কেমন? গায়ের রং সাদা নাকি কালো? আমার মতো লম্বা চুল নাকি বব কাটিং? কাজল পরলে সুন্দর দেখায় তো। সুন্দরী বউ লাগবে না আমার, আমি চাই বুদ্ধিমতী বউ। সুন্দরীরা বোকার মাথামোটা টাইপের হয় সেটার জলজান্ত প্রমাণ তো তুই। কথা শুনে শীতলের মুখের হাসি গায়েব হয়ে গেল। মন ভার হলো। সে মুখ গোমরা করে জবাব দিল, চোখের সামনে থেকে বিদায় হন, নামবো না আমি। ওকে, আচ্ছা শোন, একটা কাজ করে দিতে পারবি? করলে কচকচে 500 টাকার নোট দেব। কি কাজ শুদ্ধ ভাই? একটা মোটা চেলাকা টেনে আমার রুমে রেখে আসবি। আজকাল বাড়িতে জংলি বিড়ালের উপদ্রব বেড়েছে। মুখের ভাষাও জঘন্য, শায়েস্তা করা লাগবে। এসে যদি দেখি কাজ কমপ্লিট করেছিস তাহলে সাথে সাথে টাকা পেয়ে যাবি। সত্যি তো? আচ্ছা, থাক, তাহলে রাতে দেখা হচ্ছে। টাকা নেওয়ার জন্য রেডি থাকিস। কথা বলে শুদ্ধ সময় দেখে দ্রুত পায়ে বেরিয়ে গেল চৌধুরী বাড়ির গেট পেরিয়ে। শুদ্ধর চালাকিও ধরে ফেলেছে, তবে চালাকি খাটল না দেখে খিলখিল করে হেসে উঠল। শুদ্ধকে জব্দ করতে পেরে খুশির অন্ত নেই। দুটো ডানা থাকলে আকাশে এখনই 2 চক্কর মেরে আসার মতো খুশি তার অন্তরে বয়ে গেল। সন্ধ্যায় বাড়ির সদস্যদের সামনে ওই দুঃসাহসিক কাজটা করতে পেরে মন যেন পুরো পৃথিবীর সামনে বলতে চাচ্ছে, পৃথিবী এত সুন্দর ক্যা, সুখ এত শান্তির ক্যা। কথা বলে সে ধারালো নখের দিকে তাকিয়ে নখের উপর চুমু খেল। তারপর কায়দা করে ভ্রুজোড়া নাচিয়ে দুষ্টু হেসে বলল, আসবি আর লাগতে? আজ পিঠে দিয়েছি, এবার মুখে দেব। সুন্দরী মেয়েদের সাথে ওড়াউড়ি করার স্বাদ জন্মের মতো ঘুচিয়ে দেব।
মুখ ভেঙচি দিয়ে কথাটা বলে স্মরণ হলো শুদ্ধ পাত্রী দেখার কথা বলল। আসলেই কি তাই? গেলে যাক। তার মতো বিশুদ্ধ পুরুষকে কোন মেয়ে সঙ্গী হিসেবে নিয়ে কপাল পোড়াতে চায় সেও দেখবে। অবশ্য সেই মেয়ের জন্য অগ্রিম আকাশসম সমবেদনা। কথা বলে মিটিমিটি হাসতে হাসতে রুমে চলে গেল সে। খুব শান্তি লাগছে, রাগ মিটেছে। এতক্ষণ রাগে মাথা টাথা হ্যাং হয়ে যাচ্ছিল। ইচ্ছে করছিল দাঁতের তলে দিয়ে পিষতে। এত রাগ হতো না যদি না পেয়ারা গাছের লাল পিঁপড়ে কামড়ে অবস্থা খারাপ করে দিত। পিঁপড়ের জ্বালায় লাফ মেরে নামতে পারত। গাছে উঠতে নামতে ভালোই পারে সে। 3 বোনের মধ্যে সেই একমাত্র গাছে উঠতে পারে, শুধু নিচে কাটা বিছানো থাকায় নামতে পারিনি। কাহিনী এখানে শেষ হলে তাও হতো। মনকে বুঝ দিতে পারত। হারামি পিঁপড়ের কামড়ে কান্নাকাটি করে মানুষ হাসাতে যায়নি। এখন তো বড় হয়েছে, পিঁপড়ের কামড়ে কাঁদলে লোকে কি বলবে, তাই সে কথা গোপনই থাক। কিন্তু পেয়ারার ফুলের উপর বসা হারামজাদা মৌমাছিটাও ভন ভন করে উড়ে এসে ঠিক ঘাড়ের উপর দিয়েছে হুল ফুটিয়ে। এক হাতে ডাল ধরে আরেক হাত দিয়ে মৌমাছি সরাতে গিয়ে দেখে 3টে মৌমাছি। 3টেই কামড়ে ধরে আছে। তারপর কোনো মতে 3টাকে পিষে মেরে কাঁদছিল সে। খুব জ্বলছিল। মৌমাছির কামড়ে জ্বালা যত বাড়ছিল তার সব রাগ জমা হচ্ছিল শুদ্ধের উপর। তার কারণেই এসব হয়েছে। তারপর আর কি? সুযোগ মতো সেও নখ দিয়ে তাকেও জ্বালিয়ে দিল। দেখ কেমন লাগে। অতপর এখন শান্তি আর শান্তি। আজ মন ভালো থাকায় পড়তে বসল। কিছুক্ষণ বই নিয়ে নেড়েচেড়ে দেখে তার মনে হলো কাল থেকে রমজান মাস, পবিত্র মাস। এই মাসে পড়ে কি হবে? ঈদের পর মেলা সময় আছে, তখন পড়লেই হয়। এখন মন ভালো উপন্যাসের বইটা পড়ে শেষ করা যাক। যেই ভাবার সেই কাজ। সে উঠে গিয়ে অর্ধেক পড়া উপন্যাসের বই নিয়ে শুয়ে পড়ল। উপর হয়ে শুয়ে বুকের নিচে বালিশ নিয়ে মনোযোগ সহকারে পড়তে লাগল। পড়তে পড়তে তার একটা লাইন বেশ পছন্দ হলো। কাউকে জীবন্ত লাশ বানাতে চাও, তবে তার সর্বাঙ্গে তীব্র ভালোবাসার জীবাণু ছড়িয়ে দাও। রন্ধে রন্ধে তুমি নামক রোগ ছড়িয়ে দাও। তোমার নাম তার মনকুঠুরিতে খোদাই করতে বাধ্য করো। যদি করো দেখবে সে মরবে না, তবে ভালোও থাকবে না। প্রাপ্তি হিসেবে দেখবে পুরো মানুষটাই তোমার দখলে, তোমার আয়ত্তে। বাণীতে আলো। কথাখানা ভারী পছন্দ হলো শীতলের। চিত হয়ে শুয়ে বইটা বুকের উপরে রেখে গভীর চিন্তায় মগ্ন হলো। ভাবল অনেক কিছু। তার শত্রু ওই একটা। তাকে এই মন্ত্রে কাবু করলে কেমন হয়? শুনশান এরিয়া, চারদিকে অন্ধকার জঙ্গল। সেই জঙ্গল পেরিয়ে শুদ্ধ 5 মিনিটের পথ পায়ে হেঁটে এসে থেমেছে নির্জন এক স্থানে। তারপর আশেপাশে তাকিয়ে প্রবেশ করল জঙ্গলের আরও গভীরে। সারি সারি গাছ, অন্ধকার পথ, কাটা ঝোপে পড়া মেঠো পথ পেরিয়ে এসেছে আধভাঙা পুরনো এক খুপড়ির কাছে। খুপড়িটা দেখে মনে হচ্ছে কয়েক বছর আগে কোনো বাড়ি বানাতে গিয়েও বানানো হয়নি। অবহেলায় ইট খসে গেছে। সবুজ লতাপাতায় ভরে গেছে খুপড়ির দুর্বল প্রাচীর। আশপাশের বড় বড় গাছের পাতা ঝরে শুকিয়ে মাটিতে পড়ে গেছে। কদম ফেলার সাথে সাথে মর্মর শব্দ হচ্ছে। সে খুপড়ির এক কোণে শুকনো পাতার স্তূপ সরিয়ে হাঁটু গেড়ে বসে মাটি স্পর্শ করতেই খট করে শব্দ হলো। মুহূর্তেই সেখানে গোলাকৃতি লোহার প্লেট দেখা গেল। আশ্চর্যজনকভাবে প্লেটের মাঝখানে হালকা নীল আলো জ্বলে উঠল। ঘুরছে প্লেটটা। প্যাটার্ন লক চাচ্ছে। শুদ্ধ অদ্ভুত কায়দায় প্যাটার্ন আঁকলে ইংলিশে এস অক্ষরটি ভেসে লক খুলে গেল। দেখা মিলল একটা গেটের। গেটে পা রাখতেই সাপের মতো পেঁচানো সিঁড়ি। সিঁড়িতে দাঁড়িয়ে লোহার প্লেটের মাধ্যমে গেট বন্ধ করল পুনরায়। বন্ধ করে সিঁড়ি বেয়ে নামল। তারপর নির্দিষ্ট এক স্থানে দাঁড়াতেই শরীর স্ক্যান হলো। স্ক্যান করার কারণে শরীরে যদি কোনোভাবে ক্ষতিকর কিছু লেগে থাকে তাহলে সেটা রিমুভ হয়ে যাবে, নতুবা অ্যালার্ট দেবে। এখানে প্রবেশের আগে এমন অনেক সতর্কতাই মানতে হয় তাকে। মানার মতো সিস্টেম অন রেখেছে। তাছাড়া পার্সোনাল ল্যাবে অনেক কিছুই আছে।
সেগুলো একদিকে যেমন উপকারী তেমনি ক্ষেত্রবিশেষ হয়ে দাঁড়ায় প্রাণনাশক। শুদ্ধর শরীর স্ক্যান হয়ে গেলে দরজার দিকে এগিয়ে গেল। পিপ পিপ শব্দে বোতাম চেপে পাসওয়ার্ড ইন করল। মুহূর্তেই গেট খুলে যেতেই চোখ পড়ল এক মানবীর দিকে। মানবী অ্যাপ্রন পরিহিত অবস্থায় সোফায় গা এলিয়ে বসে আছে, চোখ জোড়া বন্ধ, অথচ ঠোঁটে অমায়িক হাসি। হঠাৎ সেই হাসি মুছে গেল। দ্বিতীয় কারো উপস্থিতি টের পেয়ে চোখ খুলে তাকালো। শুদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়াতেই শুদ্ধ ভেতরে প্রবেশ করে বলল, ঐশ্বর্য কোথায়? কেবলই ফ্রেশ হতে গেল, চলে আসবে এক্ষুনি। হঠাৎ জরুরি তলব। কাজ হয়ে গেছে। কোনটা? পুরনোটা। নতুন কোনো সিমটম দেখা দিয়েছে? কি? ছেলেটার পুরুষালী হরমোনগুলো ব্লক হয়ে নারীর দেহের হরমোন তৈরি হচ্ছে এবং পুরুষালী অব্যয় কেটে ধীরে ধীরে নারী দেহের গঠন প্রকাশ পাচ্ছে। তার মানে আমার ধারণাই সঠিক, মেডিসিন বদলে দিয়েছে কেউ? তবে অবাক করার মতো ব্যাপার ঘটছে সব। যেমন? ছেলেটার কণ্ঠস্বর মেয়েদের মতো শোনাচ্ছে, শরীরে অস্বাভাবিকভাবে পশম এবং তার পুরুষালী স্তনবৃত্ত প্রাপ্তবয়স্ক নারীর মতো দেখাচ্ছে, যা আমাদের ধারণার বাইরে ছিল। কথা হচ্ছে এই মেডিসিন কোথা থেকে এলো, কারা বানালো, তাদের মূল উদ্দেশ্য কী? এটার রেজাল্ট ভয়াবহ। কেউ যদি প্রতিশোধমূলক কাজ করত এটা বাজারজাত করে, তাহলে পুরুষ সমাজ হুমকির মুখে। একথা শুনে শুদ্ধ ঘাড় ঘুরিয়ে একবার তাকিয়ে পাশের রুমে চলে গেল। পরনের পোশাক ছেড়ে ল্যাবের পোশাক পরে গেল নির্দিষ্ট একটা কক্ষে। কাচের তৈরি বিশালাকার কক্ষে শুয়ে আছে জীবন্ত পুরুষ। শ্বাস চললেও চলাফেরা নেই। কথা বলে মাঝে মাঝে, চোখ মেলে তাকায় না, খাবার নিজ হাতে তুলে খায় না। তাকে শুধু বাঁচিয়ে রাখা হয়েছে বিশেষ এক উপায়ে, তবে তার মরার দিন ঘনিয়ে এসেছে। বর্তমানে তার যা অবস্থা, ভদ্র সমাজে চলাফেরা করতে পারবে না সে, কারণ সাধারণ মানুষ তার কাছে খাদ্যে পরিণত হতে পারে, আবার সাপের ন্যায় খোলস ছাড়তেও পারে। শুদ্ধ মুখে মাস্ক পরে এগিয়ে গেল তার কাছে। কে বলবে বড়লোক বাপের ছেলে এটা? যাই হোক, কর্মফল বলে একটা কথা আছে। এসব ভাবতে ভাবতে শুদ্ধ নিজে পরখ করল। মাত্র 4 সপ্তাহে এসব সিমটম দেখা দিয়েছে। আর কিছুদিন না হয় অপেক্ষা করা যাক। দেখা প্রয়োজন তাদের আর কি কি দেখতে হয়, তারপর না হয় পরবর্তী ধাপ অনুযায়ী এগোনো যাবে। এরপর সে আরও কিছুক্ষণ সেখানে থেকে ঐশ্বর্যের সাথে দেখা করল। কথা হলো গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে। সেসব করতে করতেই রাত বাজল 1টা। ঐশ্বর্যকে সব বুঝিয়ে দিয়ে বের হয়ে ফিরতে ফিরতে বাজল রাত 1:30। সায়নের পার্টি অফিস তখনও খোলা। পার্টি অফিস পেরিয়ে চৌধুরী বাড়িতে যেতে হবে। শুদ্ধ কি মনে করে অফিসের ভেতরে প্রবেশ করল, তাকে দেখা মাত্রই আজমল সহ সকলেই ব্যতিব্যস্ত হয়ে গেল। শাহরিয়ার ভাইয়ের ছোট ভাই মানে তাদেরও ভাই। মুখে মুখে শুদ্ধকে ভাই ভাই ডেকে ব্যস্ত রাখতে চাইলেও খুব একটা লাভ হলো না। শুদ্ধ চট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর আজমলকে বলে বসল, ভাইয়া কোথায়? বাড়তি কথা নয়, কাজের কথা বলো। ভাই একটু কাজে গেছে, চইলা আসবে নে। কোথায় গেছে? কনকরে মারা দিতে। হালায় বহুত জ্বালাইতাছে। শাহরিয়ার ভাইয়ের ঠাপ না খাইলে মাদার চোদ শুধরাইব না। আপনি বসেন ভাই, ঠান্ডা খান। কনক মানে সিদ্দিকের চেলা? হ ভাই। কি করেছে সে? কনকের বইনেরে ক্যারাজানি রেপ করছে। এখন কনক দোষ দিতাছে শাহরিয়ার ভাইয়ের। পুলিশ কেসও করছে। পুলিশ আইছিল কিছুক্ষণ আগে। তার মানে ভাইয়া থানায় এখন, তাই তো? হ। না মানে হইছে কি ভাই? চলো। ভাই, কইতাছি যে, চৌধুরী বাড়িতে জানাইতে মানা করছিল শাহরিয়ার ভাই। জানাইলে আমারে আগে কোপাইব কইছে। সকালটা হইলেই ভাইয়ে জামিন পাইয়া যাইব। আপনি থানায় যায়েন না ভাই, শাহরিয়ার ভাইয়ে গোসা করব। শুদ্ধ শুনল। তারপর এক পকেটে হাত গুজে আজমলের কাঁধে হাত রেখে হাঁটতে হাঁটতে বলল,
তোমার শাহরিয়ার ভাই নির্বাচনে দাঁড়াবে তা জানো? যে ভাই, জানি। এইসব কেস ভাইয়ার নামের আগে পিছে থাকলে তার নির্বাচন করার স্বাদ ঘুচে যাবে। রাজনীতি করো অথচ সিদ্দিকের চাল ধরতে পারোনি। সিদ্দিকের এখন একটাই লক্ষ্য, ভাইয়াকে নির্বাচন করতে না দেওয়া। এজন্যই কনকের বোনের কেসটা ভাইয়ার ঘাড়ে চাপাতে চাচ্ছে হয়তো, যাতে কেস জারি হয় তার নামে। নির্বাচনের আগেই ভাইয়াও মুখ থুবড়ে পড়বে। যদি ভাইকে ভালোবাসো এবং তার স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে চলো জায়গা। রাতের দাগ রাতেই মুছি, দাগ পড়বে না, দাগকে অবহেলা করতে নেই। কোন দাগ কার জীবনের মোড় ঘুরিয়ে দেয় বলা মুশকিল। তার কথাগুলো আজমল হতবাক হয়ে শুনল। আসলেই তো, এভাবে তো ভেবে দেখেনি। এজন্যই শিক্ষিত মানুষের সঙ্গে চলা উচিত, কারণ এরা জানেও বেশি, জ্ঞান রাখেও বেশি। দুজন কথা না বাড়িয়ে চলল থানার দিকে। যেতে যেতে শুদ্ধ ফোনে কার সাথে যেন কথা বলল। কথা শুনে মনে হলো কোনো বড় মাপের মানুষ। এটাও বুঝল শুদ্ধ রাজনীতিবিদদের সাথে যোগাযোগ আছে। সঙ্গে এটাও বুঝল সায়নের জামিন হলো বলে। থানায় অলরেডি জানানো হয়ে গেছে। ঘটনা বুঝে আজমল হঠাৎ আমতা আমতা করে বলল, ভাই, একখান কথা কইতাম অনুমতি পাইলে। রাগ কইরেন না, ভুল কইলে মাফ কইরা দিয়েন। মনের কথা চাইপা রাখতে পারি না, তাই কইতাছি। ভাই, আপনি ওইসব কাজ ছাইরা আমাগো লগে মাঠে আইসা পড়েন। কি দরকার শুধু শুধু অবসিন্দুর্গ হোগায় ইঞ্জেকশন মারা? আমাগো চারপাশে বড় বড় মেলা ইন্দুর আছে, তাও মুখোশ পরা ইন্দুর। আমি আর শাহরিয়ার ভাই মাঠে নামছি হ্যাগরে সাফকরণের লাইগা। আপনি আমাগো সঙ্গ দিলে আরও ভালো হইতো, কারণ আপনার তো আবার ইন্দুরের হোগায় ইঞ্জেকশন মারার অভিজ্ঞতা আছে, পারবেন ভালোই। আমরা রোজ আপনারে ইন্দুর আইনা দিমু, আপনি খালি ইঞ্জেকশন মারবেন। আমি খালি ইঞ্জেকশন মারি এ কথা কে বলেছে? শীতল আফায়। এসব ভাষা ব্যবহার করেছে? না না, ছি ছি। আপা পড়ালেখা জানা মাইয়া, এসব ভাষা কয় নাই। আপা ভালো ভাষায় বলেছে। শুনি কত ভালো ভাষা ব্যবহার করেছে। আসলে হইছে কি, আমি ভাইরে আপনার কথা জিগাইছিলাম, তখন আমি নতুন, কাউরেই চিনতাম না। শীতল আপাই ভাইয়ের সাথেই ছিল। আপারে গাড়ি কইরা কলেজে নামাইয়া দিতে যাইতেছিলাম। আপনার কথা কওনের পর আপাই কইছিল, আপনি সাইটেস। আমি বুঝি নাই এডি আসলে কি, কাম কি। পরে আপা আমারে বুঝাইতে কইল, আপনি বিজ্ঞানী, পরীক্ষা নিরীক্ষা করণের লাইগা নাকি ইন্দুরের বামে ইঞ্জেকশন মারেন। আপা শিক্ষিত মাইয়া, তাই কইছিল বাম। বাম কি তাও বুঝি নাই তখন। পরে আপা চইলা গেলে শাহরিয়ার ভাই কইছিল, বাম মানে হইল পাশা। ভদ্রলোকেরা পাশাকে সম্মান দেখানোর লিগা বাম কয়। আমার আবার এত ভালোবাসা মুখে আহে না, তাই আমি কইছি হোগা। ভালো করছি না ভাই? আপনি আমাদের দলে চইলা হেন ভাই। মিল্লা ঝুল্লা কাম করলে আমরাই হইব এইখানকার রাজা। ক্ষমতার লোভ ভালো জিনিস নয় আজমল। ক্ষমতার লোভ মানুষকে পশুতে পরিণত করে, বিবেকের দুয়ারে মরিচা ধরায়। তাছাড়া আমি আমার কাজ নিয়ে সন্তুষ্ট ছিলাম আর আছি। শুধু শুধু ইন্দুর গুলানের উপরে এত রাগ কেন আপনার? হেরা যতই সুডু প্রাণী হোক, হ্যাগর কি লাগে না কন? ভাইয়ে কি রাগ হইলেন নাকি? ভুলভাল বকবক শোনার অভ্যেস আছে আমার। বলো তুমি, সমস্যা নেই। হে হে, বাঁচাইলেন ভাই। এরপর আজমল নিজের মতো করে বকবক করতেই থাকলো। শুদ্ধ শুনছে কিনা বোঝা গেল না, কারণ সে ব্যাকটেরিয়ার নাম মনে করায় ব্যস্ত। এই সময় এই অবস্থায় হঠাৎ ব্যাকটেরিয়ার নাম মনে করার কারণ জানা না গেলেও কাউকে শিক্ষা দেওয়ার প্ল্যান এঁটেছে একথা শতভাগ নিশ্চিত। কারণ আর যাই হোক, সে অকারণে কিছুই করে না। এদিকে প্রতিটা টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ, চাঞ্চল্যকর এক ঘটনা। বারবার দেখা যাচ্ছে নামিদামি একটা কালো গাড়ি। গাড়ির ডিকি খোলা এবং ডিকির মধ্যে রাখা মানুষের কাটা হাত পা। ছবি সুস্পষ্ট দেখা যাচ্ছে না যদিও,
কারণ আবছা করা, যাতে কেউ ভয় না পায়। কার গাড়ি, কাটা হাত পা কাদের? কোন অপরাধের দরুন এমন ভয়াবহ মৃত্যুদণ্ড বোধগম্য হলো না কারো? সাংবাদিকরা ছবি তুলছে, প্রচার করছে নিজ চ্যানেলে। তখনই সাক্ষী হতে হলো আর একটা ঘটনার। জানা গেল এই গাড়িটি রাজনীতিবিদ আবু সিদ্দিকের বড় ছেলের। সে বাইরের দেশে থাকলেও 3 দিন হলো দেশে এসেছে। পেশায় রাগবি প্লেয়ার। বাবার মতো রাজনীতির ধারের কাছেও নেই। শান্ত ধীর স্বভাবের। নাম কায়েস সিদ্দিক। বয়স 26-এর কাছাকাছি। কিছুক্ষণ আগে কায়েসের গাড়ি দেখালেও এখন কায়েসকে গ্রেফতার করে নিয়ে যাওয়া দেখাচ্ছে। আবু সিদ্দিক সেই মুহূর্তে একটা বারে গলায় লাল পানি ঢালছিলেন। ওনার মন মেজাজ ছিল অত্যন্ত ফুরফুরে। দলীয় অন্য সদস্যরাও ছিলেন আমোদ ফুর্তিতে। ঠিক সেই মুহূর্তে কনকের মাধ্যমে ছেলের বিপদের কথা পৌঁছে গেল সিদ্দিকের কানে। ছেলের গাড়িতে নাকি কাটা কাটা হাত পা পাওয়া গেছে। হিসাবে মোট 5 জন ছেলের হাত পা। সিদ্দিক মাথায় হাত দিয়ে বসে পড়লেন। নেশার ঘোরে পাজোড়া হড়কে গেলেও দ্রুত ধরে ফেলল কনক। ফোন কলে পুনরায় খোঁজ নিয়ে জানলেন ঘটনা সত্য। এসবের মানে কি? ছেলে এ কাজ করতেই পারে না, অসম্ভব। কেউ না জানলেও উনি খুব ভালো করেই জানেন রক্তে ফোবিয়া আছে তার। রক্ত টক্ত দেখতে পারে না তার ছেলে। এর আগেও রক্ত দেখে বহুবার প্যানিক অ্যাটাক হয়েছে। হসপিটালে থেকেছে অনেকবার, চিকিৎসা চলমান। এমনকি ছেলের কারণে বাসায় মুরগি কবুতরও জবাই করা হয় না। অথচ কার এত বড় স্পর্ধা হলো যে ছেলেটাকে এভাবে ফাঁসালো? কিসের রাগ তুলল? সে যেই হোক তাকে ছেড়ে দেওয়া যাবে না, বরং এর পেছনে কারা আছে সেটাও বের করতে হবে। এমন ভয়ঙ্কর প্ল্যান যার মাথা থেকে বেরিয়েছে সে সাধারণ কেউ নয় নিশ্চিত। এসব ভেবে উনি সময় নষ্ট না করে উঠে দাঁড়ালেন। চট করে ওনার স্মরণ হলো সায়নের কথা। সায়ন থাকলে এসব ঝামেলা চুটকি মেরেই সমাধান করে দিত। কিন্তু এখন সে নেই। নতুন করে পাখা গজিয়েছে তার। এখন কদিন উড়ুক। সময় করে টুপ করে পাখা ঝেঁটে দিলেই হবে। সদ্য উঠতে শেখা পাখি উচ্চতায় গেলে নিজেকে অন্য কিছু মনে করে। সায়নেরও একই অবস্থা। দল ছেড়ে সে ভেবেছিল একাই দল গোছাতে পারবে। অবশ্য সে পারলেও করতে তাকে দেওয়া হবে না, কারণ সোনা ডিম পাড়া হাঁসকে তার ক্ষমতা বুঝতে দেওয়া বুদ্ধিমানের কাজ না। এতে মালিকের বিপদ। কায়েসের ঘটনা যখন টিভি চ্যানেলের ব্রেকিং নিউজ, আজমল, শুদ্ধ আর সায়ন একসাথে থানা থেকে বের হচ্ছিল, তখন আজমলকে তাদের দলের একজন কল করে ঘটনা জানাতেই সেও সায়নের কানে কথাখানা পৌঁছে দিল। সায়ন শুনে হঠাৎ হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে পেটে খিল ধরার উপক্রম। শুদ্ধ কিছু না বললেও আজমল বলল, হাসেন ক্যা ভাই, আমারেও কন, আমিও একটু হাসি। এমনি এমনি হাসছি না রে পাগলা, ঠাপ খেয়ে বাপ ডাকার সময় এসে গেছে। ওর নাজেহাল অবস্থা দেখে হাসছি। কিন্তু এ কাম ক্যাডাই করল ভাই? আছে একজন। কেডা ভাই? আমার ছায়া সঙ্গী। এরপরের প্রশ্ন করার আর সাহস হলো না আজমলের, তবে ধারণা করে ঠোঁট টিপে হাসল। সায়ন আজমলকে চলে যেতে বলে দুই ভাই এগোলো বাড়ির পথ ধরে। দুজনের কাছে দুটো বাইক। মাঝারি গতিতে পাশাপাশি বাইক চালাচ্ছে দুই ভাই। কারো মুখে কোনো কথা নেই। অথচ কিছুক্ষণ আগের ঘটনা দুজনেই অবগত। তারা এও জানে কায়েসকে পরিকল্পনা ছাড়াই ফাঁসিয়ে দিয়ে পাশার পুরো চাল উল্টে দিয়েছে সুবর্ণ চৌধুরী স্বর্ণ। এই স্বর্ণ মাঝে মাঝে এমন সব কাজ কারবার করে, সায়ন না হেসে পারে না। এটাও যে রাগের বহিঃপ্রকাশ সে খুব ভালো করেই জানে। আর তার একটা কাজই খেলার মোড় চূড়ান্ত সীমানায় নিয়ে যাবে। এটা হয়তো সিদ্দিক আন্দাজও করতে পারবে না, যদিও চালটা একটু পেঁচানো। এই যেমন সিদ্দিক ওর দলেরই এক ছেলেকে দিয়ে কনকের বোনকে রেপ করালো। তাও এত নিখুঁতভাবে বোঝার উপায় নেই এটা তার পূর্ব পরিকল্পনা। রেপ করার স্থানে আবার রেখে এসেছিল সায়নের নাম খোদাই করা ব্রেসলেট। শুদ্ধ দিয়েছিল ওই ব্রেসলেটটা। সেটা পেয়ে কনকের ধারণা পূর্বশত্রুতার জের ধরে এ কাজ করেছে সায়ন।
এরই মধ্যে সিদ্দিকও যাতা বুঝিয়েছে। বিচারের দাবিতে কেসের কথা আগে স্মরণ করিয়েছিল, যাতে সায়নকে কেসে ফাঁসিয়ে নির্বাচন আটকাতে পারে। বোকা কনকও বিশ্বাস করে সায়নের নামে কেস ঠুকেছে, যাতে কেস থাকায় নমিনেশন আটকে যায়। তাদের প্ল্যান এই অবধি ঠিকঠাক ছিল, কিন্তু ঠান্ডা মাথার স্বর্ণ ব্যাপারটা সহজেই হজম করতে পারেনি। সায়নের গায়ে রেপ কেসের দাগ তার মনে ভয়ঙ্কর জেদের সৃষ্টি করেছে। ফলস্বরূপ আজমলকে দিয়ে ছেলেগুলোর কাটা হাত পা নিয়ে সিদ্দিকের ছেলের গাড়ির ডিকিতে রাখিয়েছে। এদিকে সিদ্দিক যখন সায়ন অ্যারেস্ট হয়েছে বলে আমোদ ফুর্তিতে ব্যস্ত, তখন স্বর্ণই সিদ্দিকের ছেলেকে কট খাইয়ে দিয়েছে। এসব করার পর তাকে আগে জানিয়েছে। সব জেনে সে চুপ করে থানায় বসেছিল বললে ভুল হবে, যদিও গরম গরম হালিম খাচ্ছিল পুলিশদের সাথে। বেশ ভালোই স্বাদের ছিল। এই অমৃত স্বাদের টানে হলেও সে আবার থানায় যাবে, যেতেই হবে। অতঃপর তারা পার্কিং লটে বাইক পার্ক করে এমনভাবে বাড়িতে প্রবেশ করলো যেন কেউ টের না পায়। কিন্তু ড্রয়িং রুমে পা রাখতেই দেখে শীতল আর সারাফাত চৌধুরী বসে বসে লুডো খেলছে। টুকটাক খাবার দাবারও দেখা যাচ্ছে। তাদের দেখে শীতল আর চোখে বড় আব্বুর দিকে তাকালো। এতক্ষণ ছলে বলে বড় আব্বুর কাছে শুদ্ধর নামে অনেক কিছুই বলেছে, বারণও করে দিয়েছে যাতে এসব না শুধায়, তাহলে শুদ্ধ তাকে আবারও মারবে। কথা শুনে উনি জানিয়েছেন বলবে না। এতেই খুশিতে ডগমগ শীতল। এত রাতে ছেলেদের ফিরতে দেখে উনি ঘড়ির দিকে তাকালেন, তারপর গমগমে সুরে বললেন, কটা বাজে এখন? ভদ্রঘরের ছেলেরা এত রাতে বাসায় ফেরে? দিন দিন বোধবুদ্ধি লোপ পাচ্ছে নাকি তোমাদের? তখন সায়ন জবাব দিল, একটা কাজ ছিল বাবা। মধ্যরাতে কিসের কাজ? আর মানুষ কি রাজনীতি করে না? নাকি দেশে তুমি একমাত্র রাজনীতিবিদ? সায়ন মাথা চুলকে আর কথা বাড়ালো না। বাবা যে তার উপর ভীষণ বিরক্ত সে জানে। আজকে সুযোগ পেয়েছে কথা শোনাতে, এক বিন্দুও ছাড় দেবে না। ছেলেদের চুপ থাকতে দেখে সারাফাত চৌধুরী এবার শুদ্ধকে বললেন, আর শুদ্ধ, তুমি শীতলকে রাত জেগে বসে থাকতে বলেছ কেন? ও বাচ্চা একটা মেয়ে, রাত জাগলে শরীর খারাপ করবে না? এসবও বলে দিতে হবে আমাকে? বাবার কথা শুনে শুদ্ধ কপাল কুঁচকে তাকালে সারাফাত চৌধুরী বিরক্ত হয়ে উঠে দাঁড়ালেন। বললেন, খবরদার বলছি, ওর দিকে চোখ গরম করে তাকাবে না। নিজেরা রাত বিরাতে ফিরবে আর বাচ্চাটাকে খেতে দেওয়ার জন্য রাত জাগিয়ে বসে রাখবে। আজ দেখলাম, এরপরে যেন আর এসব না দেখি। কথা বলে শীতলকে রুমে যেতে বলে উনিও চলে গেলেন। ছেলেরা বড় হয়েছে, এখন কি আর কড়া শাসন মানবে? তবুও যতটুকু না করলেই নয়। বাবার জেরার হাত থেকে ছাড়া পেয়ে সায়ন জানালো খাবে না, প্রচুর ঘুম পাচ্ছে তার। কথা বলে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। ভেবে নিল স্বর্ণের রুম খোলা পেলেই ঢুকে পড়বে। বুকের ভেতরটা কুটকুট করছে, হাত নিষ্পিস করছে কাউকে বুকের মধ্যে জাপটে ধরার জন্য। ঠোঁটটাও কেমন করে জানি চুলচুল করছে কারো ঠোঁটে ডুব দেওয়ার বাহানায়। কিন্তু স্বর্ণের রুমের দরজা বন্ধ দেখে বিরক্ত হলো। দুইবার নক করলো, তারপর ফিসফিস করে ডাকলো, যান, এই যান, দরজা খোল। আরে বাল, দরজাটা খোল, দুটো চুমু খেয়ে চলে যাব। শরীরে শক্তি পাচ্ছি না সোনা, কাছে আয় একটা বার। কতক্ষণ দেখি নাই তোকে। ওই হারামজাদা সিদ্দিকের বইয়ের কসম, তোর কপালে, দুই চোখে, দুই গালে, নাকে, ঠোঁটে, থুতুনিতে, গলায় আর কাঁধে একটা চুমু খাবো। এইটুকুতেই হয়ে যাবে আমার। খোল সোনা। ঘুমের ঢং মারাও, আমি জানি তুই ঘুমাসনি। স্বর্ণ, এই স্বর্ণ কোমল বালের বউ আমার, তোর ঘুমের মায়েরে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। এবার তো খোল। চুমুর জন্য ক্ষুধার্ত আমি, তুই একজন ক্ষুধার্ত মানুষকে খেতে দিলি না। পাষাণী কোথাকার, বদদোয়া করলাম তোর বাচ্চারা যেন ল্যাংটা হয়ে জন্মায়। এত ডেকেও সারা শব্দ না পেয়ে বকতে বকতে নিজের রুমের দিকে পা বাড়ালো সায়ন। আর স্বর্ণ দরজার পাশে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে হাসছিল। ওদিকে শুদ্ধ গায়ে লিয়ে সোফায় বসেছে।
গা ঘামার কারণে পিঠের সেই ক্ষততে প্রচণ্ড জ্বলছে। জংলিটা তখন সর্বশক্তি দিয়ে খামচি বসিয়েছে। কি মনে করে শীতল পানির গ্লাসটা এগিয়ে দিলেও নিল না। তাই দেখে শীতল মুখ বাঁকালো, মনে মনে গালিও দিল। তখন শুদ্ধ বলল, আবারও নালিশ করেছিস? না না, আমি কিছুই করিনি। এটাও বিশ্বাস করতে হবে, আমি টিভিতে মুভি দেখছিলাম। বড় আব্বু পানি নিতে এসেছিলেন। আমাকে বসে থাকতে দেখে ঘুমাতে যেতে বললে আমি বলেছি সায়ন ভাই আর শুদ্ধ ভাই এখনও ফেরেনি, ওনারা এলে খেতে দিতে হবে। খেতে দে। আচ্ছা। শীতল খাবার গরম করে খেতে ডাকলে শুদ্ধ খেতে বসলো। তার পাশের চেয়ারে আইসক্রিম নিয়ে বসলো শীতল। তারপর পটানো সুরে বলল, শুদ্ধ ভাই, আপনি ওই হাদিসটা জানেন? কোন হাদিস? শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দেওয়ার কথা বলা হয়েছে, ওই হাদিসটা। চালাকাট রেখে এসেছিস? সেই কখন? যা, ঘুমাতে যা। যাব তো। আমার পারিশ্রমিক দেন, আমরা মুসলিম ঘরের ছেলে মেয়ে, আমাদের উচিত অক্ষরে অক্ষরে হাদিস পালন করা, তাই না? তা তো অবশ্যই। আমার কাছে টাকা নেই, রুমে চল দিচ্ছি। এতক্ষণ বসেছিলাম, একটু বাড়িয়ে দিয়েন। জানেনই তো, শ্রমিকদের খুশি করলে আল্লাহ খুশি হন। ওই নিয়ে ভাবিস না, তোকে খুশির চূড়ান্ত লেভেল অবধি ঘুরিয়ে আনার দায়িত্ব আমার। বলছিলাম যে, দেশে ফিরলেন আমাদের জন্য কিছু মিছু আনেননি? না মানে প্রতিবারই তো আনেন। তার মানে আবার আমার ট্রলি হাতিয়েছিস তুই? মানে একটু হাতিয়েছিলাম। কই চকলেট টকলেট পেলাম না তো। এ কথা শুনে শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো। এত মারে বকে তাও শুদ্ধানোর নয় এই মেয়ে। এ কি কখনো বড় হবে না, বুদ্ধি শুদ্ধি হবে না? জবাবের অপেক্ষায় তাকিয়ে থাকতে দেখে সে বলল, প্রতিবার তোদের জন্য আনি, এবার শুধু আমার জন্য এনেছি। একটা পারফিউমও তো আস্ত রাখিসনি, তাই আরও ভালো ভালো পারফিউম এনেছি। এগুলোর দাম কি ওগুলোর চেয়েও বেশি? আমি গিয়ে দেখি তাহলে। যাবি? যা, খবরদার নষ্ট যেন না হয়। আচ্ছা। এ কথা বলে শীতল খুশিতে গদগদ হয়ে দৌড়ে চলে গেল। শুদ্ধ ধীরে সুস্থে খেয়ে রান্নাঘরে সব রেখে রুমের দিকে গেল। পাখি খাঁচায় ঢুকে পড়েছে। বাড়তি তাড়া নেই যদিও, তখন পাখিকে একটু শিক্ষা দেওয়া যাক। মনে মনে এসব ভেবে রুমে গিয়ে দেখে শীতল ট্রলি নিয়ে বিছানার মাঝখানে বসেছে। দুটো ট্রলি থাকায় প্রথমে যেটা খুলেছে সেটা শুদ্ধর কাপড় চোপড়ের। সেখানে কিছু না পেয়ে কাপড় চোপড় এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আরেকটা খুলে পারফিউমের মোড়ক খুলে দেখছে। পুরো রুম পারফিউমের গন্ধে মৌ মৌ করছে। শুদ্ধ আপাতত কিছুই বলল না। রুমের দরজা লক করে স্টাডি টেবিলের উপর বসল। খাতা ও কলম টেনে নিয়ে ঘস ঘস করে কী সব লিখল। তারপর ঝরঝরে হাতের লেখায় পূর্ণ খাতাটি শীতলের হাতে ধরিয়ে দিয়ে বলল, এখানে 15টা ব্যাকটেরিয়া আর কোন ব্যাকটেরিয়ায় কোন রোগ হয় লেখা আছে। ওগুলো মুখস্থ করে লিখে এরপর রুম থেকে বের হবি। শীতল হতবাক। এই মধ্যরাতে কোন দুঃখে ব্যাকটেরিয়ার নাম মুখস্থ করতে যাবে? নিজের পড়া ধরে ছুঁয়ে দেখে না, অথচ সে খাতাতে চোখ বুলিয়ে দাওয়াল ঘড়ির দিকে তাকালো। তারপর বলল, এত রাতে ব্যাকটেরিয়ার নাম মুখস্থ করব কেন শুদ্ধ ভাই? কোন ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়, কোন ওষুধে রোগ সারে? একটা মেডিসিন তৈরি করতে কত খাটুনি খাটা লাগে, এসবও তো তোর জানা দরকার, তাই না? তাছাড়া মেডিসিন ট্রায়াল দিতে ইঁদুরের হোগা না মানে বামে ইঞ্জেকশন মারি কেন, এর পেছনের কাহিনীও জানতে পারবি। শীতল মুখ লটকে তাকিয়ে রইল। মধ্যরাতে এসব অত্যাচার সহ্য হয়? সে খাতাতে চোখ বুলিয়ে নিল। এত বড় বড় ইংলিশ বানান উচ্চারণ করবে কিভাবে? পড়তে গিয়ে দাঁতগুলো না ঝরঝর করে পড়ে যায়। সে খাতা থেকে নজর সরিয়ে বিছানা থেকে নামতে নামতে বলল, অনেক রাত হয়েছে। বড় আব্বু রাত জাগতে বারণ করেছে। শরীরটাও খারাপ লাগছে শুদ্ধ ভাই, কাল মুখস্থ করে দেব।
কথা বলে দরজার কাছে গিয়ে দেখে দরজা লক করা। পাসওয়ার্ড ইন করলে দেখাচ্ছে রং পাসওয়ার্ড। সে বিস্ফোরিত দৃষ্টিতে পেছন ঘুরে দেখে শুদ্ধ নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে, অর্থাৎ জব্দ করার সব পথ ঠিকঠাক করে সে গেছে ফ্রেশ হতে। শীতল পুনরায় পাসওয়ার্ড দিল, না, তাও হলো না। বরং শুদ্ধর ফোনে অ্যালার্ট নোটিফিকেশন আসতে থাকলো। শীতল কাঁদো কাঁদো হয়ে পুনরায় বিছানায় বসল। এবার কি হবে? 20 মিনিট পর শুদ্ধ মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো। কালো ট্রাউজার আর সাদা টি শার্ট। তাকে মলিন মুখে দাঁড়িয়ে থাকতে দেখে শুদ্ধ শুধালো, মুখস্থ হয়েছে? বল দেখি। শুদ্ধ ভাই, আর কখনো আপনার অবাধ্য হব না, টাকাও লাগবে না, যেতে দিন প্লিজ। কথা শুনে শুদ্ধ এগিয়ে তার মুখোমুখি দাঁড়ালো। ঠান্ডা হাতে শীতলের কপাল স্পর্শ করে তাপমাত্রা দেখে বলল, জ্বর নেই তো? তাহলে ভুল বকছিস কেন? সত্যি বলছি। এই সত্যি এই অবধি কতবার বলেছিস? বুঝতে শেখার পর থেকেই তো বলছি, তাও ধরেন 1010 পার হয়েছে বলা যায়। রেখেছিস কথা? না। তাহলে এবারও রাখতে হবে না। তুই এটা মুখস্থ করতে করতে আমার জামা কাপড়গুলো দ্রুত গুছিয়ে ফেল। পারফিউমগুলো জান প্রাণ খেয়েছিস না? এবার নিজ দায়িত্বে নতুন পারফিউমগুলো সাজাতো দেখি। আর চেলাকাট কই? খাটের নিচে। শুদ্ধ সেটা বের করে দেখে লাল মেহগুনি গাছের শক্তপোক্ত চেলাকাঠ। বিড়াল মারার কথা শুনে মোটাসোটা এনেছে। সে চেলাকাঠটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, কাজে হাত দেওয়ার আগে চেলাকাঠটাকে ঝটপট সালাম কর দেখি। আর করব না বললাম তো। কথা বলেই শীতল ভ্যাবা করে কেঁদে দিল। না মারতেই কেঁদে কেটে একাকার অবস্থা। তখন শুদ্ধ বলল, সন্ধ্যায় খামচি মেরেছিলি কেন? জানে ভয় নেই? একবারও মনে হয়নি এর ফল কি হতে পারে? শীতল এবার বুঝল তখনকার রাগ তোলার জন্য তাকে ভুলিয়ে ভালিয়ে এখানে এনেছে। সে ভেজা চোখে পিটপিট করে তাকালো। বুঝল কিছু না বললে মার হজম করতে হবে, কিন্তু বিনা বাক্যে মার না খেয়ে তার ভুলও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া দরকার। তাই আর কিছু না ভেবে সে পেছনে ঘুরে কামিজের চেনের কিছুটা নামিয়ে দিল। সাথে সাথে শুদ্ধর নজর আটকালো শীতলের ফর্সা মসৃণ পিঠে চেপে লেগে থাকা কালো রঙা অন্তর্বাসের চিকন ফিতায়। শীতলের বোকামিতে শুদ্ধ নিজেই খেই হারিয়ে ফেলল। এক ধাপ পেছাতে গিয়ে হাত থেকে চেলাকাঠ পড়ে গেল। তখন শীতল কান্না মিশ্রিত গলায় বলল, দেখুন, আপনার জন্য মৌমাছি কামড়ে কি করেছে। ও, নিজের ব্যথাটা ব্যথা আর আমারটা বুঝি শরীর না? আমার বুঝি ব্যথা লাগে না, কষ্ট হয় না?